ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষে জুডিশিয়াল সেক্টরের একটা স্ট্রাকচার রয়েছে। কিরকম স্ট্রাকচার রয়েছে? একদম সর্বোচ্চ কোর্ট কোনটা ইন্ডিয়ার? সুপ্রিম কোর্ট, তাই না? এটাই তো শীর্ষ আদালত বলি আমরা। সুপ্রিম কোর্টের নিচে কি আছে? রাজ্য স্তরে কি কোন কোর্ট আছে? সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট। হাইকোর্ট। কটা আছে ইন্ডিয়াতে হাইকোর্ট? 25টা। 25। আর এই হাইকোর্ট গুলোর নিচে সাবঅর্ডিনেট কোর্ট ডিস্ট্রিক্ট। যেগুলো রয়েছে, ও। যার টপ মোস্ট কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। যেখানে আমরা ডিভিশন করা থাকে, দেখবে ডিস্ট্রিক্ট কোর্টের নিচে দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, মানে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এরকম করে ভাগ করা থাকে। সিনিয়র জজ কোর্ট তোমাদের বারাসাতে দেখবে আছে, সিনিয়র জজ কোর্ট আছে, ওখানে জেলা আদালত আছে, সব আছে। তো এই স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডের মতো স্ট্রাকচার। যত নিচে যাবে তত সংখ্যা বাড়তে থাকবে। টপ মোস্ট কোর্ট একটাই। এই স্ট্রাকচারটাকে আমরা বলি ইউনিটারি স্ট্রাকচার। তাহলে ভারতবর্ষ বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে সবটা আমেরিকান কম্পারিজন থাকলেও এই যে স্ট্রাকচার, টপ মোস্ট কোর্ট টু বটম, মানে বটমের কোর্ট পর্যন্ত, এই স্ট্রাকচারটা কিন্তু ইউনিটারি স্ট্রাকচার, যেটা ইন্সপায়ার্ড বাই ইউকে। তার মানে ভারতবর্ষের সঙ্গে যেমন ইউএস এর মিল আছে তার বৈশিষ্ট্য, তার ক্ষমতার দিক থেকে, অন্যদিকে ভারতবর্ষের জুডিশিয়াল স্ট্রাকচারের আবার মিল আছে ইউকের সঙ্গে। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের ভারতবর্ষ ব্রিটিশরাই তো এই স্ট্রাকচারটা বানিয়ে গেছে, তো তারা তাদের দেশের স্ট্রাকচারটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে। আর যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন ইন্ডিয়া ফেডারেল কনসেপ্টকে গ্রহণ করলো। আর তাই তখন ইউএস এর সংবিধানকে ফলো করে আমরা ওখানকার জুডিশিয়াল স্ট্রাকচারকে গ্রহণ করেছি। ইনফ্যাক্ট আমাদের ভারতবর্ষের বিচারপতিদের ক্ষমতা, সুপ্রিম কোর্টের ক্ষমতা, হাইকোর্টের ক্ষমতা, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইউএস এর দ্বারা ইন্সপায়ার। শুধু স্ট্রাকচারটা বাদে। স্ট্রাকচারটা কোথা থেকে নেওয়া? ইউকে থেকে। তাহলে এই আমরা যে এখনই জুডিশিয়ারি পড়বো, সেটার মধ্যে এই দুটোর সঙ্গে কম্পারিজন পেলাম। চাইনার সঙ্গে কম্পারিজন পাবো না, এটা একদমই অন্যরকম। এটা আমাদের ভারতবর্ষ সঙ্গে কোন রকম টাই আপ নেই, বা ভারতবর্ষের সঙ্গে কোন রকম কম্পারিজন নেই। একটা অন্য ব্যবস্থা। কেন এই ব্যবস্থা? আগেই বলেছি ইউনিটারি কান্ট্রিতে জুডিশিয়ারি কি স্ট্রং হতে হয় না দুর্বল হলেও চলে? ইউনিটারি স্যার কান্ট্রিতে স্ট্রং হতে হবে। সেটা তো ফেডারেল দুর্বল হলেও কান্ট্রিতে চলে। বলতে হয়। না 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 না, দুর্বল হলেও ইউনিটারি চলে। কান্ট্রিতে দুর্বল হতে হয়, উইক হতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইরকম একটা দুর্বল বিচার ব্যবস্থায় আমাদের ভারতবর্ষের সঙ্গে ক্ষমতাগত দিক থেকে মিল পাওয়া সম্ভব নয়। এখন ইউনিটারি স্ট্রাকচার তো মিল পাওয়া উচিত ছিল, কারণ ইউনিটারি আমাদের ইন্ডিয়াতেও। কিন্তু চায়নার ইউনিটারিটা কিরকম ইউনিটারি? চায়না কি কোনো গণতান্ত্রিক দেশ? নয় তো, সমাজতান্ত্রিক দেশ। তাই ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার স্ট্রাকচারের মিল আছে, কারণ ব্রিটেনও ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়াও ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু চায়না যেহেতু ইন্ডিয়ার মতো ডেমোক্রেটিক কান্ট্রি নয়, সেটা একটা সোশ্যালিস্ট কান্ট্রি, তাই সেখানে পলিটিক্যাল পার্টির খুব গুরুত্ব আছে। মানে ওখানে যে কমিউনিস্ট পার্টি অফ চায়না বলে যে দল আছে, ওই দল ওখানে বেশ কিছু ক্ষমতা ভোগ করে এই বিচার ব্যবস্থার বিষয়ে। তাই আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের সঙ্গে চায়নার কোন রকম মিল। তাহলে চলো আমরা এবার দেখি কি কি ব্যাপার রয়েছে। প্রথমত আমরা ইউকের ক্ষেত্রে দেখব, ইউকেতে সংবিধান কিরকম। অলিখিত সংবিধান, লেখা নেই সংবিধান। তাই ইউকেতে সংবিধানের কোনো সেভাবে গুরুত্ব নেই। অলিখিত সংবিধান কোথায় থাকে? ইউনিটারি কান্ট্রিতে থাকতে পারে, ফেডারেল কান্ট্রিতে থাকা সম্ভব নয়, কারণ সেখানে কেন্দ্র রাজ্য থাকে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করতে হয়। কিন্তু ইন্ডিয়ার মতো কান্ট্রির ক্ষেত্রে যেহেতু এরকম কেন্দ্র রাজ্যের কোনো গল্প নেই, তাই ভারতবর্ষের মতো কান্ট্রিতে আমরা দেখতে পাবো, মানে ইউকের মতো কান্ট্রিতে যেহেতু এরকম কোনো ইউনিটারি স্ট্রাকচার ফলো করা হয়, কেন্দ্র রাজ্যের ব্যাপার নেই, তাই ওখানকার সংবিধান রিটেনও নেই। আর আনরিটেন সংবিধান থাকার কারণে সংবিধানের সেভাবে কোনো গুরুত্ব নেই। স্বাভাবিকভাবে আমরাও যদি বলি, একটা জিনিস লেখা দিলাম আর একটা জিনিস মৌখিক ভাবে বলে এলাম, তো কোনটার বেশি গুরুত্ব হবে? অবভিয়াসলি যেটা লিখিত দিয়ে আসলাম সেটা বেশি গুরুত্ব হবে। তো এখানেও সেরকমই, সংবিধানের গুরুত্বের জায়গায় ইউকে তে পার্লামেন্টের গুরুত্ব বেশি। তার মানে যদি ইন্ডিয়াতে কখনো পার্লামেন্টের সঙ্গে সুপ্রিম কোর্টের ঝামেলা হয়, ইন্ডিয়াতে কিন্তু বলছি, ইন্ডিয়াতে পার্লামেন্টের সঙ্গে সুপ্রিম কোর্টের ঝামেলা হলো, সেই ঝামেলায় কার বক্তব্য
শেষ বক্তব্য বলে ধরা হয়? স্যার সুপ্রিম কোর্ট। এক্স্যাক্টলি। কিন্তু ব্রিটেনে উল্টো, ওখানকার বিচার বিভাগের সঙ্গে যদি পার্লামেন্টের ঝামেলা হয়, তাহলে পার্লামেন্টের গুরুত্বই প্রতিষ্ঠিত হবে। পার্লামেন্টারি সভারেন্টির পাশাপাশি ইউকেতে পার্লামেন্টারি সুপ্রিমেসি রয়েছে, যেটা ইন্ডিয়াতে জুডিশিয়াল সুপ্রিমেসি, ইউকেতে সেটা হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। সুপ্রিমেসি মানে যে সর্বশ্রেষ্ঠ হবে। ইন্ডিয়ার মতো কান্ট্রি, ইউএসএ তেও তাই, ওখানেও যদি ঝামেলা হয় তাহলে সেখানকার ফেডারেল কোর্টের কথাই প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়াতেও সুপ্রিম কোর্টের কথাই প্রতিষ্ঠিত হবে, কিন্তু ব্রিটেনে তা নয়। ব্রিটেনে পার্লামেন্ট যা বলবে সেটাই সবাইকে শুনতে হবে। তাহলে ওটাই বলছি, দ্য জুডিশিয়ারি ক্যান নট চ্যালেঞ্জ অর স্ট্রাইক ডাউন লজ পাসড বাই পার্লামেন্ট। কোন রকম জুডিশিয়ারি চ্যালেঞ্জ করতে পারে না পার্লামেন্টে বানানো আইন। ইট ক্যান অনলি ইন্টারপ্রিট দ্য অ্যাপ্লাই অফ দেম। শুধুমাত্র ব্যাখ্যা করতে পারে, আর কোনো ক্ষমতা নেই। তাহলে এইভাবে ইউকেতে পার্লামেন্টারি সুপ্রিমেসি রয়েছে। প্রথম বৈশিষ্ট্য বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার ইউকের ক্ষেত্রে ওখানকার যে সুপ্রিম কোর্ট রয়েছে তার বিষয়টা একটু বলে নিই। ইউকেতে হিস্টোরিক্যালি আমরা দেখব, যেহেতু একটা সময় ওখানে রাজতন্ত্র ছিল, তারপর আস্তে আস্তে রাজতন্ত্র থেকে ওখানে রাজার ক্ষমতা কমে কমে সেখানকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যে সরকার, তার ক্ষমতাকে বাড়ানো হয়েছে দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে হয়েছে। তো এই জন্য ওখানে সূচনাতে অ্যাপিলেট কমিটি বলে হাউস অফ লর্ডস একটা ব্যবস্থা ছিল, অ্যাপিলেট কমিটি বলে। হাউস অফ লর্ডস কি নিশ্চয় মনে আছে, লেজিসলেটিভ বডিতেই পড়েছিলাম কদিন আগেই, যে ইউকেতে আমাদের ভারতবর্ষের মতোই দুটো হাউস আছে। ভারতবর্ষে একটা লোকসভা, একটা রাজ্যসভা। লোকসভায় আমরা ভোট দিই, রাজ্যসভায় এমএলএরা ভোট দেয়। এটাকে আমরা আপার হাউস বলি, ইন্ডিয়াতে এটাকে লোয়ার হাউস বলি। ব্রিটেনে এই লোকসভার জায়গায় রয়েছে হাউস অফ কমন্স, আর রাজ্যসভার জায়গায় রয়েছে হাউস অফ লর্ডস। এই হাউস অফ লর্ডস আর ইন্ডিয়ার রাজ্যসভা সেম নয়। হাউস অফ লর্ডস এর মেম্বাররা বংশানুক্রমিক ভাবে ওখানে পদ পায়। ইন্ডিয়াতে রাজ্যসভার মেম্বাররা ইলেক্টেড হয় পরোক্ষভাবে। তাই এটার সঙ্গে এটা একদমই মিল নেই, বাট ওই আপার হাউস এটাই মিল আছে। তাই ওখানকার যে হাউস অফ লর্ডস তারা কিছু ক্ষমতা লাভ করত জুডিশিয়াল ব্যাপারে, টু এনশিওর গ্রেটার সেপারেশন বিটুইন দি লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি ব্রাঞ্চেস, দ্য সুপ্রিম কোর্ট, যাতে হাউস অফ লর্ডস এর ক্ষমতা না থাকে, যাতে আইন বিভাগ আইনের কাজই করে, সে যাতে জুডিশিয়াল কাজ না করে, তার জন্য আমরা দেখব ব্রিটেনের সুপ্রিম কোর্ট তৈরি করা হয় 2005 সালের রিফর্মের মাধ্যমে, যেটা এস্টাবলিশমেন্ট হয় 2009-এ। তার আগে ব্রিটেনে কিন্তু হাউস অফ লর্ডসই বিচার করার দায়িত্ব পেত। ফাইনাল কোর্ট ওখানকার ছিল হাউস অফ লর্ডস, যেটা 2009 সাল থেকে বন্ধ হয়ে গেছে, কারণ 2005 সালে এটাকে মডিফাই করে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছে। এবার প্রশ্ন হলো, তাহলে কেন করা হয়েছে? আমি এখনই বললাম, কিন্তু বলো কেন করা হয়েছে। মন্তেস্কুর একটা থিওরি ছিল, মনে আছে? সেপারেশন মানে সেপারেশন অফ ভেরিয়াস ফিল্ড। সরকারের প্রধান তিনটে পার্ট থাকে বা বিভাগ থাকে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। মন্তেস্কু বলেছিল এই তিনটে বিভাগের মধ্যে সেপারেশন না টানলে গণতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না। তাই এই তিনটেকে আলাদা আলাদা করতে হবে। লেজিসলেটিভ আইন তৈরি করবে, এক্সিকিউটিভ সেই আইনকে বলবৎ করবে, আর জুডিশিয়ারি আইন নিয়ে কোনো ঝামেলা হলে তার ব্যাখ্যা করবে। তো ব্রিটেনে কি হচ্ছিল, লেজিসলেটিভ নিজেই একই সঙ্গে লেজিসলেটিভ ক্ষমতা প্লাস জুডিশিয়াল ক্ষমতা ভোগ করছিল। তাহলে এই ক্ষমতার ব্যাপারটাকে কি করা উচিত? সেপারেশন করা উচিত। তো তার জন্য এই সেপারেট করার জন্য এটাকে আলাদা করে একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছে। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এখন ব্রিটেনে সুপ্রিম কোর্টই হচ্ছে সর্বোচ্চ কোর্ট বা ফাইনাল কোর্ট অফ অ্যাপিল। ওখানে যদি সাধারণ মানুষের কোনো অ্যাপিল করতে হয়, সর্বোচ্চ কোর্ট হিসেবে ওখানকার সুপ্রিম কোর্টে করা যায়। আগে করতে হতো কোথায়? হাউস অফ লর্ডসে। এই ক্ষমতা কমে যাওয়ার কারণ কি? এই সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি লেজিসলেটিভ, এইটা করার জন্য এটা মানে এটা এস্টাবলিশ করতে গিয়ে এটা করতে হয়েছে। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি লেজিসলেচার। কার থিওরি এটা? মন্তেস্কুর থিওরি।
এর উপর বেস করে ইউএসএ তে এই সেপারেশন অফ জুডিশিয়ারি বা সেপারেশনের কনসেপ্ট ফলো হয়। যে কোনো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ সেপারেটলি কাজ করে, এবং ইউএসএ তে সেটা রয়েছে। এবং এই মন্তেস্কো হচ্ছে ইউএসএরই লোক, তো মন্তেস্কো এই কনসেপ্টটা দিয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের ব্রিটিশ জুডিশিয়াল স্ট্রাকচার। ব্রিটেনের তাহলে জুডিশিয়াল ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা হ্যাঁ স্যার। জুডিশিয়াল রিভিউর একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, জুডিশিয়াল রিভিউ কি সেটা জানবো। বেসিক্যালি জুডিশিয়াল রিভিউ বলে যে কোনো আইন বা কোনো নির্দেশ যদি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় বা হতে পারে বলে মনে হয়, তাহলে কোর্ট কি করতে পারবে, সেই আইন বা সেই অর্ডারটার বৈধতা চেক করতে পারবে, অর্থাৎ সেটা সংবিধান মোতাবেক ঠিক আছে কিনা, সেটা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা গণতান্ত্রিক দেশের জন্য প্রযোজ্য হওয়া উচিত কিনা, এটা দেখে নিয়ে তারপরে তার সার্টিফিকেশন বা তাকে মান্যতা দেয়, হ্যাঁ ওকে আছে এটা, দেন সেটা জুডিশিয়াল রিভিউ গুরুত্ব পায়। ব্যাপারটাকে আরেকটু ইজি করলে বুঝতে পারবে। চা করতে পারো তো অনন্যা? হ্যাঁ স্যার। তো চা করতে গেলে আমরা কি করি? আমরা চা করার পরে একটা ছাঁকনি দিয়ে চাটাকে তো ছেঁকে নিই তো, হ্যাঁ তারপরেই না স্যার। সেটা পানযোগ্য হয়, তাই না? তাহলে এই যে হুম। ছাঁকনিটা, এটা দিয়ে যখন ছাঁকি, তখন পুরো চাটা তো নিশ্চয়ই পাস হয় না, চায়ের যে পাতাগুলো সেগুলো কিন্তু আটকে যায় তো। তাহলে হ্যাঁ এই স্যার। কনসেপ্টটাই হচ্ছে অ্যাপ্লাই করা হয় জুডিশিয়ারি সেক্টরে। জুডিশিয়ারির কাছে একটা সংবিধানের ছাঁকনি আছে। জুডিশিয়ারি এই ছাঁকনিটা যে কোনো আইন বা যে কোনো অর্ডারকে ছেঁকে চেক করে। যদি সেই সংবিধানের ছাঁকনি দিয়ে ছাঁকতে গিয়ে দেখা যায় কোনো আইন বা কোনো অর্ডার আটকে গেল, অর্থাৎ সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে ওই আইন বা অর্ডারটাকে বাতিল করে দেয়। এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউর পাওয়ার। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। এই যে লেখা আছে আনকনস্টিটিউশনাল বলে তাকে ডিক্লেয়ার করা। কোনো আইন বা কোনো অর্ডার, এটাকে চেক করা হয়, সুপ্রিম কোর্ট চেক করে, যদি মনে হয় যেটা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে এরকম করে ক্যান্সেল করে তাকে আনকনস্টিটিউশনাল করে দেয়। সো দ্য ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ ইন দ্য ইউকে ইজ লিমিটেড। স্বাভাবিকভাবেই ওখানে তো জুডিশিয়াল রিভিউ এত পাওয়ার থাকবে না, কারণ এখানে এটা করতে গেলে কার ক্ষমতা বেশি হচ্ছে, সুপ্রিম কোর্টের না পার্লামেন্টের? স্যার পার্লামেন্টে। কি করে কে চেক করছে এটা? তো সুপ্রিম কোর্ট। তাহলে তার ক্ষমতায় বাড়বে। যে চেক করে তার ক্ষমতা কম থাকবে কি করে? চেক করছে ক্ষমতা বেশি বলেই তো। হ্যাঁ। তাহলে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি কোথায় থাকা উচিত? ফেডারেল কান্ট্রিতে, ইউকে তে কি থাকার কথা নয়। না স্যার। যেহেতু নয়, তাই ইউকে তে জুডিশিয়াল রিভিউ এর ক্ষমতা লিমিটেড, কম। এটা যদি আমরা ইউএসএ তে দেখি, তাহলে দেখবো সেখানে আবার জুডিশিয়াল রিভিউ অনেক বেশি পাওয়ার, বা আমি ইন্ডিয়াতে দেখি আরো বেশি পাওয়ার ইন্ডিয়াতে, ইউএসএ থেকেও বেশি পাওয়ার ইন্ডিয়াতে। Courts can review administrative action, subordinate legislative, and ensure the comply, cannot invalidate an act or parliament। তাহলে এখানে কিন্তু এই যে আমি এখনই আইনকে ইনভ্যালিড করে দেওয়ার কথা বললাম বা আনকনস্টিটিউশনাল বলে ডিক্লেয়ার করার কথা বললাম, এটা কিন্তু ইউকে তে করতে পারে না। ইউকে তে বড় জোর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন গুলোকে একটু রিভিউ করে, যদি সেরকম কিছু হয় তাহলে সেই বিষয়ে একবার অ্যালার্ট করে যে এটা আইনটা এরকম হওয়া উচিত নয়, বা এটা সঠিক নয়, বা এটা কম্প্যারেবল নয়। দ্য কোর্টস মে হাউএভার ডিক্লেয়ার আ ল ইনকম্প্যাটিবল, মানে অসামঞ্জস্যপূর্ণ, এটা বলতে পারে, কিন্তু তাকে বাতিল করতে পারে না, উইথ দি ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস আন্ডার দি হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, but such a declaration does not nullify the law, it merely invites parliament to reconsider। তাহলে এইটা নালিফাই মানে কি, ওই যে বাতিল করার ছবি ক্রস করে দিয়েছিলাম, বাতিল করে দেয়, ওইটা ইউকে তে করতে পারে না, ডাজ নট নালিফাই। তাহলে কি করতে পারে? বলতে পারে যে এটাকে পুনরায় ভেবে দেখা হোক, আর একবার রিচেক করা হোক। এই রিচেক করার অথরিটি দেয়। তার মানে তুমি সুন্দর করে চা করে আনলে, আর আমি খেয়ে বললাম যে একটু মিষ্টি হয়নি, তাহলে আমি ওই চাটাকে ফেলে দিতে পারবো না। আমি কি করতে পারবো?
আমি বলবো এই চাটাকে আর একবার করে নিয়ে আসতো, বা আর একটু মিষ্টি দিয়ে নিয়ে আসতো। তো এই ক্ষমতাটা আছে, পুরো চাটাকে ফেলে দেওয়ার ক্ষমতা নেই। ওকে, তাহলে এই হচ্ছে ব্রিটিশ জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট, যেটা কিরকম, অনেক বেশি না কম পাওয়ারটা? বেশি। কোথায় বেশি? জুডিশিয়াল রিভিউর পাওয়ার তো কম এখানে। বললাম না, হ্যাঁ বাতিল হ্যাঁ করতে কম। হয়, বাতিল করতে পারছে না তো। জুডিশিয়াল রিভিউ একটা হ্যাঁ হ্যাঁ জায়গায় স্যার করতে পারে, কম। বাতিল করতে পারে। এখানে তো বাতিল করতে পারছে না, এখানে শুধু বলছে আর একবার ফেরত নিয়ে গিয়ে দেখো যদি চেঞ্জ ফেঞ্জ করা যায়, তো সেইটা বলছে। তাহলে এখানে ক্ষমতা কম। নাও জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, তাহলে যেখানে জুডিশিয়াল রিভিউ লিমিটেড, যেখানে জুডিশিয়ারির ক্ষমতা কম, সেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি খুব বেশি থাকা সম্ভব? সম্ভব নয়। ওটাই বলছে যে অল দো পার্লামেন্ট ইজ সুপ্রিম, যেহেতু পার্লামেন্ট ওখানে সুপ্রিম, অলরেডি বলেছিলাম পার্লামেন্টারি সুপ্রিমেসি আছে, জাজেস আর ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য এক্সারসাইজ দেয়ার জুডিশিয়াল ফাংশন, তাদের যে জুডিশিয়াল কাজকর্ম সেটা করার বিষয়ে তারা সমান মানে কিছুটা হলেও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। দ্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন ওভারসিজ জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড দ্য জাজেস এনজয় সিকিউর টু টেনিওর। তাহলে জাজদেরকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি করা হয়, এবং সেই সঙ্গে জাজদেরকে তাদের যে কার্যকাল সেই কার্যকালটা সিকিউর করা হয়। যদি জাজদেরকে রোজ ভয় পেতে হয় যে আমার চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, তাহলে জাজটা কি ফ্রি ভাবে জাজমেন্ট দিতে পারবে? তাই তাদের কার্যকালটা ফিক্সড, এবং সেটাকে কেউ তার আগে তাদেরকে পদ থেকে সরাতে পারে না, তাই স্বাভাবিকভাবেই তারা নির্ভয়ে তাদের জাজমেন্ট দিতে পারে। এটা ক্লিয়ার? তাহলে ইউকেতে জুডিশিয়াল রিভিউর পাওয়ার হয়তো কম, কিন্তু জাজদের যে ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু অনেক আছে। However, separated to the USA, sorry, compared to the USA, the British judiciary role shaping constitutional norms is interpretive rather than activist. তাহলে ইন্ডিয়া বা ইউএসএ তে যেরকম জুডিশিয়ারি অ্যাক্টিভলি রোল প্লে করে বা জাজরা অ্যাক্টিভ রোল প্লে করে, সেই রকম ভাবে কিন্তু ইউকেতে পারে না। ইউকেতে বড়জোর সংবিধানে যা আসে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা রাখার জন্য তারা জাজমেন্ট দেয়। তারা কখনোই বলে না এই আইনটা বাতিল করে দিলাম, বা এই পার্টিকুলার কাজটা ঠিক হয়নি। তারা বলতে পারে যে এই আইনটা একটু ভেবে দেখা হোক, বা এই আইনটাকে আরেকবার রিচেক করা হোক। দুটোর মধ্যে ফারাক ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট, ইউনাইটেড স্টেটস এর জুডিশিয়ারি। স্বাভাবিকভাবে ইউনাইটেড স্টেটস এর জুডিশিয়ারি অনেক বেশি স্ট্রং হবে। আর আমি অলরেডি বলে দিয়েছিলাম সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টটা ইউএসএ তে ছিল, কারণ মন্তেস্কু যে ইউএস এর লোক, সে ওখানে ওই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিল। তাই রিটেন কনস্টিটিউশনের পাশাপাশি ইউএসএ জুডিশিয়ারিকে সেপারেট রাখা হয়েছে, because the separation of powers concept itself in created on that country. মন্তেস্কুর দ্বারা ইউএসএ তেই এই কনসেপ্টটা জন্ম হয়। ইউনাইটেড স্টেটস হ্যাভ রিটেন কনস্টিটিউশন থাকলে সেখানে প্রত্যেকটা পাওয়ার জুডিশিয়ারি স্পষ্টভাবে লেখা থাকবে। শুধু জুডিশিয়ারি কেন, বাকি লেজিসলেটিভ এক্সিকিউটিভের কি কাজ সেটাও বলা আছে। The judiciary forms an independent and co-equal branch separate from the executive and legislature. তারা সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, এবং তারা সম ক্ষমতা কোথাও কোথাও গিয়ে বেশি ক্ষমতা ভোগ করা একটা অর্গান হিসেবে কাজ করে। এবং এখানে সে সবসময় চেকস অ্যান্ড ব্যালেন্স করতে থাকে। ছোটবেলায় একটা গল্প সম্ভবত পড়েছিলে, নীতিমূলক গল্প ছিল, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগ করার গল্প, পড়েছিলে? না স্যার আমরা মনে আচ্ছা, নেই। আমি বলে দিই গল্পটা। সেটা হচ্ছে একটা বানর একটা গাছের তলায়, মানে গাছের উপর বসেছিল। তো নিচে দেখছে যে গাছের নিচে দুটো বিড়াল একটা পিঠে মানে কেক টাইপের জিনিস নিয়ে দুজনের মধ্যে ঝামেলা করছে। তো বানর তাই দেখে গাছ থেকে নিচে নেমে এলো, নেমে এসে বলল, আচ্ছা এই তো একটা ছোট্ট কেক, এটা নিয়ে তো চেঁচামেচি করে আছে, দাঁড়াও আমি ভাগ করে দিচ্ছি। তো দুটো এটাকে ভাগ করলো, ভাগ করে দু হাতে বাঁদরটা দুটো নিল, দিয়ে বললো দেখো ঠিক আছে। এ কেমন কিন্তু কিন্তু করছে। তো বললো, ঠিক আছে দাঁড়াও আমি একটু কামড়ে খেয়ে ছোট করে দিচ্ছি, যেটা একটু বেশি আছে অন্যজনের দিকে তাকিয়ে বলে, দাঁড়াও এটা একটু কামড়ে খেয়ে ছোট করে দিচ্ছি। যে ছোট করে দিয়েছে অন্যজন তখন আবার সেও আমাকে তাকাচ্ছে, বাবা আমারটা ছোট হয়ে গেল। তাহলে যেই এটা হয়েছে তাই অপরজনের দিকে থেকে চাচ্ছে, দাঁড়া দাঁড়া তোমারটা একটু কামড়ে খেয়ে ছোট করে। তো এইভাবে এরকম ছোট করতে 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 দেখা গেলো দুটো ছোট্ট টুকরো শেষে পড়ে। যাই হোক ওইটাই দিয়ে চলে এলো।
তাহলে এইটাই হচ্ছে, এটা একটা নীতিমূলক গল্প যে অন্য তৃতীয় কোনো পার্সনকে এখানে ইন্টারফেয়ার করতে দেওয়া উচিত না, কারণ তখন সে কি করবে, সে নিজেই সেটা খেয়ে চলে যাবে, আর এরা আর সেই ভাগ পাবে না। এত বড় একটা কেকের এইটুকু কণা মাত্র তারা দুজনে পেল। তাহলে এটাকে কি বলা হচ্ছে, এ দাড়ি পাল্লা নিয়ে চেকিং করার মতো, একবার এদিকে ওজন করছে তো একবার এদিকে ওজন করছে, যেদিকে ভাড়া পাল্লা ভারী হয়ে যাচ্ছে তার কাজ হচ্ছে ব্যালেন্স করে রাখা, তাই সঙ্গে সঙ্গে সে অন্যদিকে আবার কামড় বসাচ্ছে, তাই তো? এইভাবেই তো এই হ্যাঁ স্যার। ভাগটা চললো, এবং আলটিমেটলি কার লাভ হলো এখানে? বাদরটা। বাঁদরটা লাভ। তো এক্স্যাক্টলি এখানেও সেম। এখানেও আমরা দেখবো জুডিশিয়ারি সবসময় এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ, এদের ক্ষমতা সংবিধানে যেটুকু দেওয়া আছে সেইটুকুই দেওয়ার পক্ষে কাজ করে। তার মানে জুডিশিয়ারিকে রাখাই হয়েছে এখানে যে তুমি ওই বাঁদরের মতো চেকস অ্যান্ড ব্যালেন্স করবে। তাহলে এখানে সব থেকে ক্ষমতা বেশি কার, এই জুডিশিয়ারি আর দুটো বিড়ালের মধ্যে? কে ভাগ করে দিচ্ছে, কে? স্যার জুডিশিয়ারি। জুডিশিয়ারি। মানে বানর, তাই তো? তাহলে ওই রকমই হ্যাঁ এখানে জুডিশিয়ারি ক্ষমতা বেশি, জুডিশিয়ারি সেই কাজটা করছে, ওটাই বলা হয়েছে। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটার। সুপ্রিম কোর্ট যা বলবে ওটাই শেষ কথা, ওর উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। এটা একটা এক্সেপশন রয়েছে। ইউএসএ তে, ইউএসএ তে যে আইনসভা থাকে, আমাদের যেমন পার্লামেন্ট নাম, ওখানে ওটার নাম হচ্ছে কংগ্রেস। মানে ওটা একটা নাম, এটা কংগ্রেস দল নয়, আবার কংগ্রেস দল ভেবো না। ওই কংগ্রেসের দুটো হাউস আছে, একটা হচ্ছে সিনেট, এটা আপার হাউস আমাদের রাজ্যসভার মতো, আর একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আমাদের লোকসভার মতো। তো ওই কংগ্রেস একটা ক্ষেত্রে বেশি ক্ষমতা ভোগ করে জুডিশিয়ারি। কোন ক্ষেত্রে? হচ্ছে কংগ্রেস সংবিধান সংশোধন যদি কখনো করে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি করে, ওখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা খুব কঠিন। যদি একবার করে, এটার ওপর কোনো চেক করতে পারে না জুডিশিয়ারি। এইটা বাদে বাকি সব ক্ষেত্রে জুডিশিয়ারি যে কোনো কাজকর্মকে বাতিল করে দিতে পারে। ওকে, এটা ক্লিয়ার? তাহলে কিভাবে এই বাতিলটা করলো? হ্যাঁ স্যার। ওই হনুমান, ওই বানরটার কথা বললাম, ওই বানরটা কিভাবে চেক করছিল, মানে ব্যালেন্সটা করছিল কেকগুলো খেয়ে। খেয়ে খেয়ে, কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছিল সব কেকটা। তো এখানে জুডিশিয়াল রিভিউ হচ্ছে সেই ক্ষমতা, যে ক্ষমতার মাধ্যমে চেকিংটা করে। ওখানে খেয়ে খেয়ে করছিল, এখানে জুডিশিয়াল রিভিউর পাওয়ার ইউজ করে করে। এই জুডিশিয়াল রিভিউর পাওয়ার অলরেডি আমি তোকে বলে দিয়েছি, ওই ছাঁকনি দিয়ে ছাকার মতো কনসেপ্ট। এটা ইউএসএ তে 1803 সালে মারবারি ভার্সেস ম্যাডিসন বলে একটি মামলা হয়, সেই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটা দিয়ে কোশ্চেন দেয়, এটা একটুখানি পড়ে নিতে হবে, কোশ্চেনে দেওয়াও আছে, 4টা কোশ্চেনের মধ্যে একটা রেখেছে এটা। এরকম ক্ষমতা কেন দেওয়া হলো? বানরটা কোনো রুলস রেগুলেশন ফলো করছিল, না স্যার। কিন্তু এখানে জুডিশিয়ারি ফলো করে রুলস রেগুলেশন। কিসের রুলস রেগুলেশন ফলো করবে? ইউএস এর সংবিধান। সংবিধান কিরকম ইউএসএ তে? রিটেন। রিটেন সংবিধান, মানে প্রত্যেকের ক্ষমতা লেখা আছে তো। এই হ্যাঁ। সংবিধানকে রেফারেন্স হিসেবে ইউজ করে সেই এটা রিভিউটা এনজয় করবে। তাহলে এখানে সংবিধান মোতাবেক কাজ না হলে এই এক পাওয়ার এনজয় করছে। মানে ব্যাপারটা আরো একটু ইজি করে দিই, তুই কখনো কোনো বাচ্চাকে পার্কে খেলাতে নিয়ে গেছো? হ্যাঁ স্যার। তাহলে বাচ্চাকে যখন খেলাতে নিয়ে যাও, বাচ্চাটা সব অন্য বাচ্চার সঙ্গে নিশ্চয়ই খেলে, তুমি নিশ্চয়ই খেলতে শুরু করে দাও না? হ্যাঁ। তুমি একটু দূরে না। ডিস্টেন্স রাখো, ডিস্টেন্স রেখে কি করো, মোবাইলে রিলস দেখো না বাচ্চাদের দিকে তাকিয়ে থাকো? মোবাইল ঘাঁটি। ওই বাচ্চা নিয়ে পালাবে কিন্তু ছেড়ে দাঁড়াতে। আমরা সাধারণত না আমি। বাচ্চাটাকে লক্ষ্য রাখি যে বাচ্চাটাকে কে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা খেলার মধ্যে কি হ্যাঁ। কখনো ইন্টারফেয়ার করি? করি না। না। কখন করব? যদি বাচ্চা, একটা বাচ্চা আরেকটা বাচ্চা চুল ধরে টেনে টেনে দিল, বা কোনো বাচ্চা খেলতে গিয়ে পড়ে গেল, তখন দৌড়ে গিয়ে সেই বাচ্চাটাকে আমরা তুলে দেবো, বা
যে হয়তো কাউকে মারলো তাকে আমি বিরত করলাম মারা থেকে। তো এই অ্যাক্টিভিটি গুলো কখন করি? যখন কোনো ডিস্টারবেন্স এখানে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে কিরকম ভূমিকা? বাচ্চাটার প্রোটেকশনের ভূমিকা। আমি বাচ্চাটাকে প্রোটেক্ট করি, তাই এই নিরীক্ষণ করি এবং তাই ভুলভ্রান্তি হলে আমি সেটাকে ঠিক করার ব্যবস্থা করি। এখানে ওই রিটেন কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে যদি লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ কোনো কাজ করে, তাকে চেঞ্জ মানে সেই ভুলভাল কাজটাকে বাতিল করার মধ্য দিয়ে সে কি করছে? সে সংবিধানকে রক্ষা করছে। এভাবে জুডিশিয়ারি ইউএসএ তে সংবিধানের গার্জেন হিসেবে কাজ করে। তুমি যেমন বাচ্চাটার গার্জেন, বাচ্চাটাকে রক্ষা করার জন্য সে পড়ে গেলে তুলে ধরো বা কেউ তাকে মারলে তুমি গিয়ে প্রোটেক্ট করো, এখানেও জুডিশিয়ারি সেই কাজটা করে। ক্লিয়ার এটা? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলে আসলো, চলে আসবো জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। এটা অলরেডি আমি একটু আগেই ইউকের ক্ষেত্রে বললাম। ইউকে তে কিছুটা লিমিটেড ছিল, এখানে লিমিটেড নেই, প্রচুর পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট। জুডিশিয়ারিকে এখানে পুরোপুরি ছেড়ে রাখা হয়েছে। ফেসবুক করলে দেখবে একজন ওই জাজ ছিল, বয়স্ক একজন জাজ, নামটা ভুলে গেছি, কদিন আগে মারা গেলেন। ওই ভদ্রলোক যেরকম জাজমেন্ট গুলো করে, যদি কখনো দেখে থাকো, দেখেছো কি? একটা বয়স্ক লোক জাজমেন্ট দিত ইউএসএ তে। না স্যার, আমি তো আচ্ছা, ইউজ করি নাই। পরে যদি আমি পাই আমি তোমাকে পাঠিয়ে দেবো। ওই ওই রকম ভাবে যে উনি অনেক কেসেস ওগুলো অনলাইনে ভাইরাল হতো। তো এরকম অনেক কেস উনি একদম মৌখিক ভাবে খুব স্মুথলি সলভ করে দিত। একটা উদাহরণ দিচ্ছি। ধরো একজন বয়স্ক মহিলা, তিনি গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মেরেছেন কাউকে, মানে ট্রাফিক রুলস ব্রেক করেছেন, সিম্পল কথা। তো তাকে ডাকা হয়েছে, তার ফাইন হয়েছে স্বাভাবিকভাবে, তাকে কেস, তার বিরুদ্ধে কেস হয়েছে। তো সে তার নাতিকে নিয়ে এসেছে, নাতি তার পাশে আছে। তো জাজ ব্যাপারটাকে শুনলো। এইবার বাচ্চাটাকে জিজ্ঞেস করছে যে তোমার তো এটা কে হয়? বলছে আমার এটা গ্র্যান্ড মাদার হয়। বলছে তোমার গ্র্যান্ড মাদার সেদিনকে ওই জোরে গাড়ি চালিয়ে ধাক্কা মেরেছে, তুমি এটা জানো? বলছে হ্যাঁ, আমি গাড়ির মধ্যে ছিলাম। বলছে তাহলে কি হয়েছিল বলতে পারবে? বলছে হ্যাঁ, আমার আসলে স্কুলে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমার গ্র্যান্ডমা জোরে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। তো বললো তাহলে কেন? বললো যে আমার ওই বাচ্চাটার মা বাবা নেই, অ্যাকচুয়ালি ওর ঠাকুমার কাছেই থাকে। ঠাকুমারও হাজবেন্ড নেই, মানে একা একাই মানুষ করছে বাচ্চাটাকে। তো তখন বাচ্চাটাকে জাজ জিজ্ঞেস করছে যে তোমার কি মনে হয়, তোমার গ্র্যান্ড মাদারকে কি জেল দেওয়া উচিত? তো বলছে না, আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। আর মানে বাচ্চাটা নর্মালি যেমন বলে যে না, আমার মনে হয় যে কোনো রকম শাস্তি দেওয়া উচিত নয়, কারণ আমি ইনসিস্ট করেছিলাম তাড়াতাড়ি স্কুল যাওয়ার জন্য। তো এবার জাজ বলছে ঠিক আছে, এবার থেকে খেয়াল রাখবেন যে গাড়ি যখন চালাবেন তখন যেন একটুখানি কেয়ারফুলি গাড়ি চালান। দিয়ে ওনাকে ছেড়ে ছেড়ে দিল। তো এরকম বেশ মানে কি বলে, আমরা কি বলি এটাকে, মানবিক দিক লক্ষ্য করে জাজমেন্ট দেওয়া। তো এই ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। এবং এই যে জাজমেন্টটা দিল, ওখানে কিন্তু জাজদের পাওয়ার খুব বেশি। অর্থাৎ জাজরা হয়তো তথাকথিত প্রসেস কি বলছে, কেউ ট্রাফিক রুলস ব্রেক করলে কি হবে? তার জেল হবে। তাতে কি আমাদের ইন্ডিয়াতে কি সেন্টিমেন্টের কোনো জায়গা আছে? না স্যার। এখানে যে ধাক্কা মেরেছে ধাক্কা মেরেছে, কি জন্য ধাক্কা মেরেছো? তুমি ট্রেন ফেল হচ্ছিল নাকি তোমার স্কুল দেরি হচ্ছিল, সব কি চেক করা হয়? করা হয় না। কিন্তু ওখানে এরকম করা হতো, কারণ ওখানে জুডিশিয়ারি রিয়েলি একটা পাওয়ারফুল। ওখানে একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে, বলা হয় যে আমেরিকান পিপলরা বলে যে আমরা আমেরিকার মানুষ সংবিধানের আওতায় থাকি, আর সংবিধান কি সেটা ইন্টারপ্রিট করে দেয় জাজরা। তার মানে অ্যাকচুয়ালি জাজরা সংবিধানের সংবিধানটাকে তার নিজের মতো করে মোল্ড করতে পারে। মানে তার মনে হলো যে সংবিধানের এই জায়গাটা আমি এইভাবে ইন্টারপ্রিট করব, তো যেটা করবে ইন্টারপ্রিট ওটাকেই শুনতে হবে, কারণ ওখানে কি বললাম, জুডিশিয়ারি কি সর্বশ্রেষ্ঠ? জুডিশিয়ারির উপরে কেউ কথা বলতে পারবে? না স্যার। তাহলে দিস ইজ দ্য পাওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট চলে আসবো আমরা পিপলস রিপাবলিক অফ চায়না। এতক্ষণ ধরে আমরা ইউকে আর ইউএসএ দেখছিলাম। আমি বলেছিলাম যে চায়নাটা এই বাকি দুটোর থেকে একদমই আলাদা। কারণ প্রথমত কান্ট্রিটাই হচ্ছে অন্যরকম, কান্ট্রিটা কোনো ডেমোক্রেটিক কান্ট্রি নয়। ইউএসএ ইউকে দুটোই ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু চায়না হচ্ছে পুরোপুরি একটা সোশ্যালিস্ট কান্ট্রি। আর তাই সেখানে আমরা দেখব যে জুডিশিয়াল স্ট্রাকচার বা জুডিশিয়ারির যে পাওয়ার পত্র সব আলাদা। তো স্বাভাবিকভাবে ইউনিটারি কান্ট্রিতে কি বলেছিলাম, জুডিশিয়ারি ক্ষমতা কি হবে? কম হবে।
তাহলে প্রথমে আমরা এটা ধরেই নেব যে ইউকে তে বা ইউএসএ তে যেরকম জুডিশিয়ারি পাওয়ার, ইউকে তে যেরকম ছিল আর কি, জুডিশিয়ারি পাওয়ার কম ছিল, ঠিক তেমন চায়নাতেও কম হবে। তো এখানে যে ব্যবস্থা আছে তাকে আমরা বলি পিপলস কোর্ট। চায়নাতে যে ব্যবস্থা আছে তাকে বলা হয় পিপলস কোর্ট সিস্টেম। চীনের বিচার ব্যবস্থার গঠিত হয়েছে পিপলস কোর্ট সিস্টেমের মাধ্যমে, যা চারটে ভাগে ভাগ, অর্থাৎ চারটে তার স্তর আছে। এক নম্বরে কি আছে? সুপ্রিম পিপলস কোর্ট। দু নম্বরে কি আছে? হায়ার পিপলস কোর্ট। তিন নম্বরে কি আছে? ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট। আর চার নম্বর হচ্ছে বেসিক পিপলস কোর্ট। প্রথমটা সর্বোচ্চ আদালত, যদি আমরা স্ট্রাকচার ওয়াইজ ভাগ করি। তারপরে তার নিচে থাকে কি? তার নিচে থাকে হচ্ছে প্রাদেশিক কোর্টগুলো, এগুলোকে প্রাদেশিক কোর্ট বলবে, যে প্রভিন্সিয়াল লেভেল। আর তারপরে হচ্ছে শহর বা জেলা স্তরে, তার নিচে থাকবে। আর একদম নিচে হচ্ছে স্থানীয় বা কাউন্টি, অর্থাৎ পাড়া বলতে পারবে আমাদের। তোমরা তো পৌরসভাতে থাকো, তো নিশ্চয়ই জানো ওয়ার্ড কাকে বলে। তো ওয়ার্ডের মতো জায়গা তাকে কাউন্টি, ওখানে কাউন্টি বলে উল্লেখ করা হয়। তো এইভাবে পুরো ভাগ করা। তাহলে স্ট্রাকচারটা কিরকম? ইউনিটারি কান্ট্রির মতো তো, ইন্ডিয়ার মতো স্ট্রাকচার না? হ্যাঁ স্যার। তাহলে এইখানে স্ট্রাকচারটা সেই ইউকে তে যেরকম মিল পেয়েছিলাম ইন্ডিয়ার সঙ্গে, এখানেও মিল আছে। হায়ার কোর্ট হচ্ছে এসপিসি, তার নিচে হচ্ছে এইচপিসি, তার নিচে হচ্ছে আইপিসি, তার নিচে হচ্ছে বিপিসি। এটা ক্লিয়ার? তাহলে এটা দিয়েই কোশ্চেন দেবে হয়তো, যে চারটে স্তর কি কি, কোন লেভেলে কোনটা থাকে। চলে আসবো নেক্সট। তাহলে এটাকে আমরা বলি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ উচ্চ থেকে নিচ পর্যন্ত ক্রমস্তরে বিন্যস্ত, ক্রমান্বয়ে বিন্যস্ত। তাহলে এখানে আদালত সমূহ কার আন্ডারে থাকবে? ব্রিটেনে যেমন দেখেছিলাম যে ওখানকার আইনসভা সব জুডিশিয়ারির ওপর খবরদারি করতে পারে, এখানেও তাই। এখানে বলছে এই যে চারটে স্তরের কথা বললাম, এটা পুরোটাই থাকবে ওখানকার যে আইনসভা, আমাদের ইন্ডিয়াতে যেমন পার্লামেন্ট নাম, ওখানকার নাম হচ্ছে এনপিসি। তো এনপিসির আন্ডারে তারা থাকবে, ন্যাশনাল পিপলস কংগ্রেসের আন্ডারে থাকবে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, কিভাবে সাবঅর্ডিনেশন হয়ে সে কাজ করে সেটা আমরা দেখবো এবার। চীনের সংবিধানে 1982 সালে আদালতগুলো এই এনপিসি এবং তার স্ট্যান্ডিং কমিটির কাছে দায়বদ্ধ থাকার বিষয়টা যুক্ত করা হয়। বাস্তবে বিচার ব্যবস্থা ওখানে যা ছিল সেটা চাইনিজ কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে ছিল। বলেছিলাম আগে যে ওখানে পলিটিক্যাল পার্টির খুব ভূমিকা খুব বেশি। তাই কমিউনিস্ট পার্টি অফ চায়নার নিয়ন্ত্রণে থাকতো এবং সব সিদ্ধান্ত পার্টির নীতি অনুযায়ী পালিত হতো। পার্টির নীতি এবং পার্টির যে সিদ্ধান্ত সেটা যা হতো সেই অনুযায়ী জাজমেন্ট দিতে হতো। তাহলে এখানে জাজমেন্টের কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে? যদি আমাদের ইন্ডিয়াতে হয় যে বিজেপি পার্টি তার সুবিধে মতো, তার নীতি মতো আমাদের জাজমেন্ট দেবে। যেমন ধরো দেখা গেল যে কেউ গরু, আই মিন, হ্যাঁ, রেড মিট খেয়েছে, কেউ রেড মিট খেয়েছে, তাহলে সেটা কোনো হিন্দু ব্যক্তি রেড মিট খেয়েছে, ঠিক আছে, বা কোনো মুসলিম ব্যক্তি রেড মিট বিক্রি করছে, তো এটা নিশ্চয় জানো যে এটা হিন্দুদের ক্ষেত্রে পুরো এটা খারাপ জিনিস। হিন্দু ধর্মে এটা একদমই মান্যতা পায় না। আর বিজেপি হিন্দু ধর্মের বক্তব্য দিয়ে বা হিন্দু ধর্মের বিষয়গুলোকে মান্যতা দিয়েই তার পলিটিক্যাল পার্টির নীতি তৈরি করেছে। এমনকি তার পলিটিক্যাল পার্টির সর্বোচ্চ উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াতে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা। তাই স্বাভাবিকভাবে সেখানে মুসলিম কান্ট্রির কোনো প্র্যাকটিস বা মুসলিমদের কোনো অধিকারকে খর্ব করাটাই হবে। তাই ইন্ডিয়াতে যদি এরকম হতো, লাইক চাইনা, যে পার্টির কথাই শেষ কথা, ইন্ডিয়াতে কেউ যদি এরকম কিছু করতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে কি করতো? জেল দিয়ে দিত। তো ইন্ডিয়াতে সেরকম কিছু করা হয় না, কিন্তু চায়নাতে এরকম করা হয়। পলিটিক্যাল পার্টি, ওখানে কমিউনিস্ট পার্টি যা বলবে, তার সিদ্ধান্ত, তার নীতি, এটাকেই শেষ কথা হিসেবে ধরা। তাহলে এমন দেশে জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স থাকবে না, এটা স্বাভাবিক, তাই তো? হ্যাঁ স্যার। চলে আসবো, চাইনা ডাজ নট রেকগনাইজ দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ। আমরা যে এতক্ষণ ধরে জুডিশিয়াল রিভিউর কথা পড়ছিলাম, ওই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া, সেই ছাঁকনি নিয়ে ছেঁকে নেওয়ার ক্ষমতা চায়নাতে কি থাকা সম্ভব? না। ওখানে পুরোটাই নিয়ন্ত্রণ, তো ছাকার কোনো ক্ষমতা নেই।
যা পার্টি বলবে, যা ওই ন্যাশনাল পিপলস কংগ্রেস মানে ওখানকার আইনসভা বলবে, তাকে বিনা বাক্যবায়ে শুনতে হবে। কোনো ওখানে চ্যালেঞ্জ জানানো বা চেকিং করার কোনো ক্ষমতা নেই। তাহলে মেনলি চীনের আদালত রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়, তারা মূলত রাষ্ট্র এবং পার্টির নীতি বাস্তবায়ন করতেই প্রশাসনিক যন্ত্রটাকে ইউজ করছে। আর তাদের মূল কাজ হচ্ছে মেনলি বিবাদ নিষ্পত্তি করা, সামাজিক স্থিতি বজায় রাখা এবং রাষ্ট্রীয় আইন প্রয়োগ করা। এই হচ্ছে তাদের প্রধান কাজ। তাহলে তারা কোনো নিরপেক্ষতা দেখাতে পারে না। ডেমোক্রেটিক কান্ট্রিতে যেরকম ভাবে জাজমেন্ট হয় সেভাবে তারা জাজমেন্ট দিতে পারে না। পুরোটাই তার নিয়ন্ত্রণ করে কে? পলিটিক্যাল পার্টি। এখানে একটি বিশেষ আরেকটি ব্যবস্থা ফলো করা হয়, বলা হয় প্রোকিউরেটরস। প্রোকিউরেটরস কি? গণপ্রজাতন্ত্রী চীনে বিশেষ একটা প্রাতিষ্ঠানিক চরিত্র হচ্ছে এই প্রোকিউরেটর হিসাবে কাজ করা। কিরকম ক্যারেক্টার এটা? ইউনিক, ওয়ার্ল্ডে আর কোথাও নেই, একটা কান্ট্রিতে আছে, দ্যাট ইজ চায়না। বলছে এটি রাষ্ট্রীয় আইন তদারকি সংস্থা। সুপ্রিম পিপলস প্রকিউরেটরস হচ্ছে এখানকার টপ মোস্ট অথরিটি। আর তার নিচে সুপ্রিম পিপলস কোর্ট, মানে তার সঙ্গে সঙ্গেই সুপ্রিম পিপলস কোর্ট, যেটা আমরা দেখছিলাম একটু আগে, ওই যে পিরামিডের মতো স্ট্রাকচার, সেখানে সুপ্রিম পিপলস কোর্ট যে লেভেলে থাকে, একই লেভেলে থাকে এই প্রকিউরেটরস, সুপ্রিম প্রকিউরেটর। এবং এই দুটোই কার অধীনে কাজ করছে? এনপিসি, মানে ওখানকার আইনসভার আন্ডারে কাজ করছে, কেউ এর ঊর্ধ্বে নয়। আইনসভার নিজে কাজ করছে স্ট্রাকচার, যেটা 4 রকম স্তরের জুডিশিয়াল স্ট্রাকচার বলেছে সেটা, প্লাস সুপ্রিম প্রকিউরেটর। এই সুপ্রিম পিপলস প্রকিউরেটরস এর প্রধান কাজগুলো আমরা দেখলে আরেকটু বিষয়টা বুঝতে পারবো, কারণ বলেইছি আগের বিষয়টা একদমই অন্যরকম। প্রথমত তার কাজ হচ্ছে রাষ্ট্রের পক্ষে মামলা দায়ের করা। কেউ যদি সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে, তার বিরুদ্ধে মামলা করে দেয়, যাতে সেই ব্যক্তি দ্রুত তাকে শাস্তি দেওয়া যায়। আমি যদি আজকে মমতা গভর্নমেন্টের বিরুদ্ধে জাস্টিস ফর আরজি কর বলে আন্দোলন করি, ভারতবর্ষে সরকার আমার বিরুদ্ধে কি মামলা করবে? করবে? অনন্যা, তুমি বেরিয়েছিলে জাস্টিস ফর আরজি করে এই যখন রাত্রিবেলায় মিছিল হয়েছিল তখন বেরিয়েছিলে তো? হ্যাঁ স্যার। তাহলে তোমার বিরুদ্ধে কি মামলা করেছে ভারত সরকার? না। ইউএসএ তে, সরি, চায়নাতে যদি করতে, তাহলে চায়না তোমার বিরুদ্ধে মামলা করতো। শুধু তোমার বিরুদ্ধে নয়, যত হাজার লক্ষ লোক বেরিয়েছিল সবার বিরুদ্ধে মামলা করতো, এবং সবাইকে যাতে দ্রুত তোমাদেরকে শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করতো। তাহলে ওখানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। তাহলে ব্যবস্থাটা কি গণতন্ত্রের সঙ্গে মিলছে? আমরা ব্যাপারটাকে রিলেটই করতে পারবো না, এতটাই ভুলভাল ব্যাপার। মানে এটা কোনো গণতান্ত্রিক দেশের সঙ্গে কম্পারেবল নয়। দ্বিতীয়ত, যদি কোনো সরকারি আমলা বা সরকারি কোনো মন্ত্রী, তারা যদি কোনো দুর্নীতি করে, কোনো করাপশন করে, যেমন আমাদের স্কুল টিচারের চাকরিতে পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল দলের অনেক নেতারা প্রচুর টাকা নিয়ে চাকরি দিয়েছে, এরকম যদি কোনো করাপশন করে, তাহলে এই সংস্থা সেই কর্মচারী বা সেই কর্মকর্তার বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত করবে। ঠিক যেমন আমি আরজিকর, জাস্টিস ফর আরজিকর বলে মিছিলে তার বেরিয়েছিলাম বলে মামলা করেছে, তেমন ওই সব লোকের বিরুদ্ধে মামলা করে। এটা কিছুটা হলেও ভালো বৈশিষ্ট্য, তাই তাই তো আগেরটার থেকে। হ্যাঁ স্যার। তাহলে দেশের মানুষের বিরুদ্ধেও মামলা করতে পারে, আবার দেশের নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও মামলা করতে পারে। 3 নম্বর, আর কি কাজ? বলছে কাজ হচ্ছে আদালত, পুলিশ এবং কারাগারের উপর তদারকি করা।
আদালতের উপর তদারকি করতে পারে। কোন আদালত? ওই যে 4টে স্তরে ভাগ দেখলাম না, ওই 4টে স্তরে আদালতের উপর তদারকি করতে পারে, মানে তারা ঠিকভাবে এগুলো চেক করছে কিনা, ঠিকভাবে জাজমেন্ট দিচ্ছে কিনা, আদালতে ঠিকভাবে বন্দীদেরকে রাখা হয়েছে কিনা, আর পুলিশ ঠিকভাবে তার যে কাজ সেই কাজ পালন করছে কিনা। যদি তাদের মধ্যে কেউ সেই কাজ ঠিকভাবে না করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা। তো এই হচ্ছে চায়নার প্রকিউরেটরের ভূমিকা। ক্লিয়ার হয়েছে? প্রকিউরেটর তাহলে অন্যরকম সংস্থা হিসেবে কি কি কাজ করে, কি কাজ করে পেলাম। একটা হচ্ছে দেশের নীতি, দেশের নিয়ম মেনে যদি কোনো জনগণ কাজ না করে তার বিরুদ্ধে মামলা, যদি কোনো নেতা মন্ত্রী করাপশন করে, কোনো আমলা প্রকার, কোনো সরকারি চাকরি কর্মচারী কোনো অন্যায় করে, কোনো করাপশন করে, তার বিরুদ্ধে মামলা। আর এই যে পুলিশ আছে, কোর্ট আছে, জেল আছে, এরা ঠিকভাবে নিজেদের কাজগুলো পালন করছে কিনা সেটা চেক করা। পলিটিক্যাল নেচার কি আছে? বলছে প্রকিউরেটরসটা হচ্ছে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। এখানে কমিউনিস্ট পার্টি অফ চায়না সে এটাকে নিয়ন্ত্রণ করে, যেমনটি কিনা আমরা অন্য কোর্টগুলোকেও দেখছিলাম, ওই 4টে স্তরের কোর্টকে। এর লক্ষ্য হলো পার্টির নীতিকে অনুসরণ করে তাকে প্রয়োগ করা এবং সমাজের সমাজতান্ত্রিক শৃঙ্খলা বজায় রাখা। ফলে এটি স্বাধীন বিচার ব্যবস্থা নয়, বরং এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যা পার্টির দ্বারা নিয়ন্ত্রিত, পার্টির দ্বারা পরিচালিত। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ওই স্ট্রাকচারটা তো আগেই বলে দিয়েছিলাম, ওটা এখানে একবার দেওয়া আছে। এবার হচ্ছে বৈশিষ্ট্য বলছে, বলছে বর্তমানে রাষ্ট্রপতি জিনপিং তিনি তার সময়কালে প্রকিউরেটরস এবং বিচার ব্যবস্থার কিছুটা পরিবর্তন করেছে। যেমন এখন ওখানে রুল অফ ল ফলো করা, অর্থাৎ পার্টির ক্ষমতা কমিয়ে ওখানকার যে রুল, ওখানকার যে আইন চাইনার, সেই অনুযায়ী জাজমেন্ট গুলো দেওয়ার ব্যবস্থা করেছে। আর পার্টি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক সংস্থা, যার মূল লক্ষ্য হলো আইনি তদারকি এবং পার্টির নীতি বাস্তবায়ন করা। তাহলে এখন আগে শুধু পার্টি নিয়ন্ত্রণ করতে, এখন বলছে পার্টি আর রাষ্ট্র দুজনে নিয়ন্ত্রণ করবে বিচার ব্যবস্থাকে। এই রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে বলে রাষ্ট্রের রুল অফ ল এখানে গুরুত্ব পাচ্ছে। এভাবে যদি প্রশ্ন করে যে জাইপিং এর সময় কি পরিবর্তন হয়েছে, আমরা বলবো সেখানে চাইনিজ রুল অফ ল এর মাধ্যমে যাবতীয় জাজমেন্ট দেয়। আগে যেখানে পার্টি নাম ভূমিকা ছিল, সেটা কমে গিয়ে এখন পার্টির সঙ্গে রাষ্ট্র ভূমিকা গ্রহণ করতে শুরু করে। ক্লিয়ার এটা? অনন্যা, হ্যাঁ স্যার। চলে আসছো। আমরা নেক্সট কম্পারিজনটা করা আছে, কোথায় আনরিটেন কোথায় রিটেন। ইউকে তে আনরিটেন, ইউএসএ তে রিটেন কনস্টিটিউশন, চায়নাতে রিটেন কনস্টিটিউশন, কত সালে তৈরি হয়েছে লেখা আছে পাশে। সুপ্রিমেসি পার্লামেন্টে রয়েছে, এখানে সংবিধানে রয়েছে, এখানে পার্টি রয়েছে, কমিউনিস্ট পার্টি। জুডিশিয়াল রিভিউ আছে কিন্তু লিমিটেড, এখানে এক্সটেন্সিভ প্রচুর আছে, এখানে না, নেই, কোন রকম পাওয়ার। ইন্ডিপেন্ডেন্স হাই, এখানে অ্যাবসলিউট, কোনো কথাই বলা যায় না, এখানে পুরোটাই পার্টির নিয়ন্ত্রিত। ফাইনাল কোর্ট সুপ্রিম কোর্ট, ফাইনাল কোর্ট সুপ্রিম কোর্ট, ফাইনাল কোর্ট সুপ্রিম পিপলস কোর্ট, বাট এটা নিয়ন্ত্রিত পার্টির দ্বারা। প্রসিকিউশন সিস্টেম, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর পিপলস প্রকিউরেটর। তো এটা এখানে এটাকে সর্বোচ্চ জায়গা রাখা হয়েছে ব্রিটিশ ক্রাউনকে, মানে রাজতন্ত্রকে। এখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিস মানে মিনিস্ট্রি অফ জাস্টিসের মতো বিষয়। আর এখানে হচ্ছে প্রকিউরেটরস ব্যবস্থা দেখছিলাম, সেই ব্যবস্থার আন্ডারে রাখা হয়েছে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মিনিমাম, এখানেও মিনিমাম, এখানে কিন্তু পুরোটাই কন্ট্রোল পলিটিক্যাল পার্টির দ্বারা। সংবিধানের এখানে গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন কে, পার্লামেন্ট, এখানে জুডিশিয়ারি, আর এখানে কমিউনিস্ট পার্টি অফ চায়না। এই হচ্ছে আমাদের টোটাল এই জুডিশিয়াল সেক্টরটা, ইউকে, ইউএসএ আর চায়না। পুরোটা সব বুঝতে পারলে ক্লিয়ারলি?
আমি হ্যাঁ এখানে আবার স্যার। কোশ্চেন দিয়েছি কটা দেখে নি। এক নম্বর হচ্ছে ডিসকাস দ্য ডক্ট্রিন অফ পার্লামেন্টারি সভারেন্টি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ ওই যে পার্লামেন্টের ক্ষমতার কথা বললাম আর জুডিশিয়াল রিভিউর পাওয়ার বোঝাচ্ছিলাম ব্রিটেনে, যেটা খুব বেশি পাওয়ার নেই, সেটাই এখানে লিখতে হবে। 2 নম্বরে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো ওখানে জুডিশিয়াল রিভিউর যে চরম ক্ষমতা সেটা বলতে হবে, সেই সঙ্গে এই মারবাড়ি ভার্সেস ম্যাডিসনের যে মামলা সেটার কথা বলতে হবে। আগে বলেছিলাম এটা ইম্পর্টেন্ট, এদের কোশ্চেন দেয়। 3 নম্বর আউটলাইন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দি পিপলস কোড অফ চায়না। ওই যে স্ট্রাকচারটা কি আছে, 4টে স্তর, ওগুলো সব লিখতে হবে। আর তার সঙ্গে তার ইন্ডিপেন্ডেন্স নিয়েও লিখতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ পিপলস প্রকিউরেটর্স ইন চায়না, হাউ ডাজ ইট ডিফার ফ্রম প্রসিকিউটোরিয়াল সিস্টেম অফ ইউএস। ইউএস এর প্রসিকিউটোরিয়াল সিস্টেম থেকে ওটা কতটা ফারাক, ওটা একটা দুটো লাইন লিখলে হবে। মেনলি ওই প্রকিউরেটর্স যে ব্যবস্থা রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে, 3 রকম ক্ষমতা রয়েছে, ওইগুলো বলতে হবে। 5 নম্বর কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন দ্য ইউকে, ইউএসএ এন্ড চায়না। 3 ধরনের বিচার ব্যবস্থার মধ্যে কম্পারিজন করতে হবে। এটা বেশি বড় কোশ্চেন, মোটামুটি তোমাদের যত বড় কোশ্চেন, সেটা বড়, সব থেকে বড় যে নাম্বারের কোশ্চেন দেয়, ওটাই এই কোশ্চেনটা এরকম মার্কসের থাকবে। হাউ ডাজ দ্য চাইনিজ জুডিশিয়াল সিস্টেম রিফ্লেক্ট দ্য প্রিন্সিপাল অফ পার্টি। তো পার্টির প্রিন্সিপালসকে রিফ্লেক্ট করে চাইনিজ জুডিশিয়াল সিস্টেমে, তো সেটার সম্পর্কে বলতে বলছে, এবং কিভাবে সেখানে আইনের উপর পার্টি গুরুত্ব পায় সেটা বলছে। ক্রিটিক্যালি এক্সামিন দ্য লিমিটেশন অফ জুডিশিয়াল রিভিউ ইন ইউকে এবং ইউএসএ তে, দুটোর মধ্যে কম্পারিজন করা, কোথায় জুডিশিয়াল রিভিউর পাওয়ার কতটা বেশি কতটা কম, সেটা এখানে ডিসকাস করতে হবে। এই 7টা কোশ্চেন যে নোটস এখন ডিসকাস করা হলো, সেটা দেখে লিখতে পারবে? হ্যাঁ স্যার। এখানে আমি সবগুলো লিখে দিয়েছি, যদি অসুবিধা হয় এটা দেখে নিয়ে লিখবে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা আনসার এটা, সবই 10 to 12 মার্কসের রয়েছে, সেভাবে লিখে দিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। এই যে মারবাড়ি ভার্সেস ম্যাডিসন মামলার কথা বলছিলাম না, এই সেই 1803 সালের মামলা। আর তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন যেটা বললাম, চায়নার জুডিশিয়াল স্ট্রাকচার, 4টে স্তর, এটাকে তুমি ওই ছবির মতো করে করতে পারো। হ্যাঁ, আমি যেভাবে করছিলাম না, এই হায়ারার্কি সিস্টেম, এরকম করে পিরামিডের মতো করতে পারো। এটা করলে একটু বেটার হয়, এরকম করে ছবি দিয়ে ইউজ করলে। আর তার বৈশিষ্ট্যগুলো, দেন ওই প্রকিউরেটর সিস্টেমের কথা বলা হচ্ছে। এই ব্রিটেনে বা ইউএস এর বা ইন্ডিয়ার যেরকম জাজমেন্টের ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়, ইউ চায়না সেরকম ভাবে কিছু পাবলিশই করেন, যা কোর্টের ভেতরে কি হয় না হয়। তো এটা একটা ছবি পেয়েছি, এরকম ভাবে ওখানকার জাজমেন্ট হয়। আর এটা হচ্ছে এই যে প্রকিউরেটর ব্যবস্থা বলছিলাম, এটা হচ্ছে প্রকিউরেটরের অফিস, চায়না, যেমন আমাদের সুপ্রিম কোর্ট, ওরকম তার ভূমিকাগুলো বলা হয়েছে। তারপরে কম্পারিজন বলেছিলাম, ইউকে ইউএসএ চায়না, বড় কোশ্চেন এটা মোটামুটি। এটাকে কম্পারিজন করে, এরকম যেমন আমি চার্টটা উপরে করেছিলাম না, দেখাচ্ছিলাম, ওই রকম করে চার্ট করেও লিখতে পারো এটা। আর হাউ ডাজ দ্য চাইনিজ জুডিশিয়াল সিস্টেম রিফ্লেক্ট দ্য প্রিন্সিপাল অফ পার্টি। তো পার্টির বক্তব্য কিভাবে এস্টাবলিশ হয় ওখানে আইনের উপর, সেটা বলা। ক্রিটিক্যালি এক্সামিন দ্য লিমিটেশন জুডিশিয়াল রিভিউ ইউকে তে এবং ইউএসএ তে কম্পারিজন করতে বলেছে, সেটা এখানে দেওয়া আছে। এই বৈশিষ্ট্য যেভাবে দেওয়া আছে, এখানে নাম্বারিং করতে পারো তুমি, 1 নম্বর 2 নম্বর করে নাম্বারিং করতে পারো। আমি নাম্বারিং করে নিই, চাইলে করতে পারো। যদি 10 নম্বর থাকে, মোটামুটি 7-8টা পয়েন্ট লিখতে হবে। যদি 5 থাকে, 5টা পয়েন্ট, 4টে 5টা পয়েন্ট লিখতে হবে। তো এই হচ্ছে টোটাল আজকে ক্লাস। সবটা ক্লিয়ার? হ্যাঁ স্যার।